আচ্ছা বলুন তো, একঘেয়েমি কোনো কিছু কি ভালো লাগে? একদম ভালো লাগে না। প্রায় 1.5 মাস হতে চললো বৃষ্টি এক টানা নেমেই চলেছে। আমরা যদি যুগের তালে তালে তাল মিলিয়ে নিজেদের আপডেট করতে পারি, তাহলে বলুন তো এই বৃষ্টিটা কেন নিজেকে আপডেট করতে পারছে না? যাই হোক, সকলকে সুপ্রভাত, অনেক অনেক নমস্কার। আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে সকাল সকাল ডিটক্স ওয়াটারটা দিয়েই দিনটা শুরু করলাম, কারণ ভালো অভ্যাস প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার ছেলের জন্য এক কাপ চা, আর সকলের জন্য বানিয়ে নিয়েছিলাম এই যে মশলাদার চিড়া ভাজা। আসলে বৃষ্টি বা বর্ষার দিনে কিন্তু এমন ভাজা, তেলে ভাজা এই সমস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই মিলে দেখো চা আর ওই চিড়া ভাজা। ছেলে তো খেলো না, ছেলের চাটা মেয়ে খেলো, আর মেয়ের থেকে আর মেয়ের বাবার থেকে আমাকে ছোট্ট করে একটুখানি চা দিয়েছিল, সেটা ওদের সঙ্গে বসে আমিও খেয়ে নিলাম। তার কারণ এই বর্ষার দিনে সবাই একসঙ্গে বসে চা, এরকম মুড়ি মাখা, চিড়ে ভাজা মাখা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আজকে সকালে টিফিনে তেমন কিছুই বানাবো না, একটু আলু ভাজা করেছিলাম আর সেই সঙ্গে করেছিলাম রুটি। তার কারণ দুপুরে আমাদের খিচুড়ি রান্না করার প্ল্যান আছে। যেহেতু বর্ষা, তো কালকে রাত থেকে মানে আগের দিন রাত্রের থেকে একটানা বর্ষা, আর পরের দিন সকালে একটানা বৃষ্টি, মানে এর মধ্যে ছিটে ফোটা রোদের দেখাটুকুও নেই। তো বৃষ্টি যেহেতু, আবার ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, মানে ঘরে ফ্যান না চালালে থাকা যাচ্ছে না, ফ্যান চালালে শীত শীত লাগছে, এরকম একটা ওয়েদার আর কি। তো এই ওয়েদার আবার ঝমঝমিয়ে বৃষ্টি, এরকম একটা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে বেশ লাগে। তো সকালবেলা এই জন্য হালকা ফুলকা একদম কয়েকটা রুটি করে নিয়েছিলাম, আর সঙ্গে আলু ভাজা। ব্রেকফাস্টটা করে তারপরে সংসারে কাজবাজে হাত লাগিয়েছি। ভেবেছিলাম যে বিছানা চাদরটা কেচে দেবো, কিন্তু এই বৃষ্টির জন্য আর কাচার সাহস পেলাম না। যদি না শুকায়, আর রোদের তাপে যদি জামা কাপড় না শুকায়, তাহলে সেই জামা কাপড়ে এত বাজে গন্ধ হয়ে থাকে, যতই আমি কমফোর্ট দিই না কেন তবু একটা বাজে গন্ধ হয়ে থাকে। আর সেই সঙ্গে ঘর দিয়েও কিন্তু মানে একটা বাজে স্মেল বেরোতে শুরু করে। তো এই কারণে বিছানা চাদরটা ভালো করে তুলে আবার ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে দিলাম। তার কারণ এই চাদরটা বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে, পাতা রয়েছে একভাবে, এটার তোলাও হয়নি, কাচাও হয়নি। তো আমি এমনিতেও একটা মনে মনে প্ল্যান করেছি যে সোমবার দিনটা তো আমি পুরো কাজটা অফ রাখি। আমার কাজটা নিজের কারণে, নিজের ভালো লাগার কারণে সোমবারটা আমি কাজ অফ রাখি। তো সেই কারণে ভেবেছি যে ঘরের যা টুকটাক ক্লিনিং ডাস্টিংয়ের কাজ, সেটা প্রত্যেক সপ্তাহে সোমবারে আমি করব। তো এই কারণে বিছানা চাদরটাও ভেবেছিলাম সোমবার, কিন্তু কেমন কেমন যেন আর ভালো লাগছে না। তো এই কারণে আবার একটুখানি ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে এখন হালকা হাতে পুরো ঘরটাকে কিন্তু একটু পরিষ্কার করে নেব। আসলে এইভাবে যদি ঘর আমি প্রত্যেকদিন হালকা হাতে একটু করে পরিষ্কার করি, আর সেই সঙ্গে যদি একদিন সপ্তাহে অন্তত ঘরটাকে আবারও ভালো করে সুন্দর করে রিকভার করার চেষ্টা করি, তাহলে দেখবে ওই মাঝে মাঝে যে ডিপ ক্লিনিং যখন আমি করব, তখন কিন্তু ওই এক্সট্রা যে একটা বাড়তি খাটুনি সেটা কিন্তু হয় না। কারণ প্রত্যেক দিন যেহেতু হালকা হাতে পরিষ্কার করা হচ্ছে, সপ্তাহে একটা দিন ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে, সেই সঙ্গে কিন্তু ওই ঘরটার যখন ঝাড়ি বা পুরোপুরি ডিপ ক্লিনিং করি, তখন কিন্তু এতটাও কষ্ট হয় না। তার কারণ ঘরে কিন্তু এতটাও নোংরা থাকে না। আসলে আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু কিছু ভালো অভ্যাস থাকা প্রয়োজন। এই ভালো অভ্যাসগুলোর মধ্যে যেমন আমরা নিজেদের জীবনটাকে বদলাতে পারি, নিজেদের পরিবেশটাকে বদলাতে পারি, সংসারে কাজকর্মগুলোকে বদলাতে পারি, এত কিছু বদলের মাঝখানেও কিন্তু আমরা পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বদল আনতে পারি। আমার দেখে বা আমার কাজকর্ম দেখে তারাও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবে। কারণ গোছানো জিনিস কারোরই নোংরা করতে ভালো লাগে না, আর গোছানো জিনিসের মধ্যে একটুখানি নোংরা হলেই সেটা কিন্তু বড্ড চোখে লাগে। তো এই কারণে পরিবারের মানুষগুলোও কিন্তু তখন গোছানো হয়ে যায়। গল্পে গল্পে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে এখন জলের বোতলগুলোকেও ভরে দিলাম। আজকে আর আমি পুজোটা দেব না, অন্বেষাকে বললাম, যেহেতু অন্বেষা বাড়িতে আছে, অন্বেষাকে বললাম পুজোটা দিয়ে দিতে। তো এই কারণে বৃষ্টিটাও যেহেতু একটু ধরেছে, তো আমি কি করলাম, ঠাকুরের যে বাসনপত্রগুলো সেগুলো মেজে ঘষে ওকে একটু আগিয়ে দিলাম। আর ওকে একটু আগিয়ে দিলে ওর পুজো দেওয়ার উৎসাহটাও বেড়ে যাবে। ওকে যদি একটু গোছগাছ করে দিই, ও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পুজোটাও দিয়ে ফেলবে। এই কারণে কিন্তু ওকে ওই মানে
ঠাকুরের বাসনগুলো একদম সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে দিলাম। আর ও স্নানে চলে গেছে, ততক্ষণে স্নান করে কিন্তু ও পুজোটা কমপ্লিট করে ফেলবে। যেহেতু সকাল থেকে একটানা বৃষ্টি, সেহেতু সকালের বাসি কাপড়টা কিন্তু ধোয়াও হয়নি আর মেলাও হয়নি। এখন একটু বৃষ্টিটা ধরেছে, এদিকে আমি কলপাড়েও যেতে পারছি না, ছাদেও আসতে পারছি না বৃষ্টির কারণে। তো যেহেতু একটুখানি বৃষ্টিটা ধরেছে, তো তার ফলে কিন্তু আমি আমার যে সকালের বাসি কাপড়টা এখন ধুয়ে দিচ্ছি। বাইরে একদমই মেলবো না, তার কারণ বৃষ্টি আর মানে একদম ঝিরিঝিরি পড়ছে, একেবারে যে কমে গেছে তাও কিন্তু নয়, একটু ঝিরিঝিরি পড়ছে। তো এটাকে আমি নিয়ে রাখবো, রাত্রেবেলা কিন্তু ফ্যানের তলায় দিয়ে দেবো। আজ যেহেতু সপ্তাহের দিন, তো আজকে হচ্ছে আমাদের কাপড় যাবে। তো আমার হাজব্যান্ডের শাড়ির ব্যবসা তোমরা এতদিনে সবাই জেনেই গেছো, তবে এই শাড়ির ব্যবসার হিসেব নিকেশের পার্টটা পুরোটাই কিন্তু আমি দেখাশোনা করে থাকি। কারণ হিসাবটা তোমার দাদাভাই অতটাও ভালো বোঝে না বলে হিসাবটা কিন্তু আমাকে দিয়েই করানো হয়, এবং পুরো টোটাল যে কাপড় যাবে, কত পিস, কত টাকা, কত কি, কাকে কি পাঠাতে হবে, পুরো টোটাল হিসাবটাই কিন্তু আমি করে থাকি। আসলে ছোটবেলার থেকেই হিসাবে বরাবর আমি ভীষণ পাকা। তার কারণ আমি যখন ক্লাস 4 বা 5 এরকম কিছু একটা হবে, তখন থেকেই আমার বাবার যেহেতু ফলের দোকান, পুজো পারপাস যে পুজোর সিজনাল দিনগুলোতে, যেমন দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এই সমস্ত পুজোর দিনগুলোতে কিন্তু বাবার সাথে দোকানে গিয়ে বসতাম শুধুমাত্র হিসাব করার জন্য। আসলে তোমরা সকলেই জানো যে পুজোর সময় কিন্তু ফলের দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো একা একা বাবা যেহেতু সামলাতে পারতো না, ওই সবাইকে ফল দেওয়া, ফল বিক্রি করা, হিসাব করা, মাপা, সবটা যেহেতু একা সামলাতে পারতো না, সেহেতু বাবা আমাকে নিয়ে দোকানে বসাতো। যেহেতু বাবার প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে আমিই ছিলাম বড়, তারপরে বোন, আর তখন ভাই কিন্তু খুবই ছোট ছিল। তো এই কারণে বাবা আমাকে নিয়ে ফলের দোকানে বসাতো। টোটাল যে হিসেবটা পুরোটাই কিন্তু আমি করে দিতাম। বাবা শুধু মালগুলো মেপে দিত আর আমি হিসাবটা করতাম, বাবা কিন্তু টাকাটা বুঝে নিত। তো সেই সময় থেকে আমি হিসাবে বরাবরই পাকা। আর যেহেতু সেই সময় থেকে ব্যবসার হিসেবটা পুরোপুরি বুঝে গেছি, তো সেক্ষেত্রে আমার কোনোই সমস্যা হয়নি হাজবেন্ডের ব্যবসার হিসাবের হালটা ধরতে। কথায় আছে না, শিক্ষা কখনো বিফলে যায় না, যদি শিখে রাখা যায় সেটা একটা না একটা সময় হলে কিন্তু কাজে অবশ্যই লাগে। তো হাজবেন্ড এই জন্য সবসময় বলে যে তোমার বাবা সত্যি তোমাকে ছোটবেলার থেকে দোকানে বসিয়ে যে তোমাকে ব্যবসার যে একটা সুন্দর হিসাব শিখিয়েছে, যে সুন্দর একটা শিক্ষা দিয়েছে, এই কারণে কিন্তু আমার আজকে ব্যবসার হালটা ধরতে বা সামলাতে কোনো দিক থেকে অসুবিধা হয়নি। আসলে সত্যি কথাই তো, কখনো না কখনো যদি আমি কিছু শিখি, সেটা একটা না একটা সময় গিয়ে কিন্তু কাজে লেগেই যায়। আজকে ছোটবেলায় বাবার কাছ থেকে হিসাবের শিক্ষাটা পেয়েছিলাম বলেই কিন্তু হাজবেন্ডের কাঁধে কাঁধ লাগিয়ে চলতে পারছি। কারণ এই দুর্মূল্যর বাজারে একার দ্বারা কিন্তু সংসার চালানো কখনোই সম্ভব নয়। আর আমার হিসাবে পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয়। আমাদের যোগ্যতা অনুসারেই কিন্তু আমরা যে যার কাজটুকু করে থাকি। আমার শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু আমি ঠিক হাজবেন্ডের ব্যবসাটাকে সামনে নিতে পারছি। আর ওই যে বাবার শিক্ষা, বাবা ছোটবেলায় ব্যবসার হিসাবের একটা শিক্ষা দিয়েছিল বলেই আজকে হয়তো হাজবেন্ডের বিজনেসটা আমিও নিজে একটু হাল ধরতে পেরেছি। আসলে স্বামী স্ত্রী এখনকার বাজারে দুজনে মিলে পরিশ্রম না করলে বা দুজনে মিলে যদি কোনো একটা কিছু না করা যায়, তাহলে কিন্তু চলা খুবই মুশকিল হয়ে পড়ে। কারণ এখনকার দিনে জিনিসের যা দাম আর প্রত্যেকটা দিকে যা খরচ, সেটা চালাতে গেলে কিন্তু দুজনকে সমানভাবে কাজ করতে হবে। আর সেই সঙ্গে তো আছেই আমার বাবা, সব সময় আমার মাথার উপরে। তো সেই কারণে কিন্তু হাজবেন্ড খুব গর্ব করে আমার উপরে পুরো বিজনেসের হিসাবটা চাপিয়ে দিতে পেরেছে। আর এইভাবেই কিন্তু আমি সুন্দর একটা শিক্ষা বহন করে দায়িত্বটা পালন করে চলেছি। তো যাই হোক, হাজবেন্ড চলে গেল কাপড় নিয়ে, আমি হিসাবগুলো পুরো কমপ্লিট করে দিয়ে পাঠিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। ওই যে বলেছিলাম যে একটুখানি খিচুড়ি রান্না করব, তো শুধু ভেবেছিলাম প্রথমে শুধুই খিচুড়ি করব, তারপরে অনেক আইটেম কিন্তু মাথায় চলে আসলো। তো ওদিকে তো খিচুড়িটা আমি বসিয়েও দিয়ে
বসিয়েছি, আর সেই সঙ্গে একটুখানি আলুর দম করব, আর তার সঙ্গে কিন্তু একটু পটল ভাজাও করব। তো খিচুড়িটা বসিয়ে এদিকে কিন্তু আমি সমস্ত কাটাকুটি বাটাবুটি সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। করে এখন দেখো এক এক করে পটলটাকেও ভেজে নিচ্ছি। আর খিচুড়ির সঙ্গে কিন্তু এরকম পটল ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই, তার তো কোনো তুলনাই হয় না। আর সেই সঙ্গে যদি হয় বর্ষার ইলিশ আর খিচুড়ি, তার তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, আমার ঘরে যতটুকু ছিল আমি ঠিক ততটুকু দিয়েই কিন্তু চালিয়ে নিলাম। আসলে আমি বড্ডই হিসাবে বরাবর পাকা, তাই চেষ্টা করি যে সপ্তাহে 7টা দিন একই রকম প্যাটার্নে না চলে একদম ঘুরিয়ে ফিরিয়ে, মানে লো বাজেটের থেকে শুরু করে মিডিয়াম বাজেট বা হাই বাজেট যেটুকুই বলো না কেন, ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু সপ্তাহটাকে আমি একদম সুন্দরভাবে হিসাব করে পার করে ফেলি। এতে ছেলে মেয়ের মুখের রুচিটাও বদলায়, ওদের খাবার টেস্টটাও নতুন নতুন করে প্রত্যেক দিন আপডেট হয়, আর সেই সঙ্গে কিন্তু সংসার খরচটাও অনেকটা বেঁচে যায়। যাই হোক, ওদিকে খিচুড়িটা হয়ে এদিকে আলুর দমটা আমার প্রায় হয়ে গেল, আর পটল ভাজাটাও হয়ে গেছিল। একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নিলে রেডি আমার আলুর দম। আর এই দেখো পুরো লাঞ্চের থালা কিন্তু রেডি। গন্ধরাজ লেবু, সেই সঙ্গে খিচুড়ি, পটল ভাজা আর আলুর দম। মানে খাবারটা জাস্ট বৃষ্টির দিনে জমে গিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আর খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল। একটা পেয়ারা খেয়ে নিয়েছিলাম, খেয়ে মা আর মেয়েতে মিলে বেরিয়ে গেছিলাম একটু শপিং করতে। আজকে যেহেতু কাজের চাপটাও একটু কম ছিল বিকেলের দিকে, তো মেয়েও খুব বায়না করছিল, তো ওর বায়না মেটাতেই দুজনে মিলে কিন্তু বেরিয়ে গেছিলাম একটু শপিং করতে। শপিং বলতে ওই তেমন কিছুই না, মেয়ে একটা প্যান্ট আর একটা টি শার্ট কিনবে, ওই জন্যই। আসলে পুজোর কালেকশন বলতে এখন তো পুজোর কালেকশন অনেক মাস আগেই উঠে যায়, আর আমাদের ছোটোবেলাটা একদমই অন্যরকম ছিল। বাবা সারা বছর কাজ করতো, পুজোর আগে খুব পরিমাণে কাজ করতো, করে আমাদের কিন্তু জামাটা আসতো ষষ্ঠীর দিন, সেটা যেমনই হোক না কেন, যেই কালারই হোক না কেন, সেটা পেয়ে কিন্তু আমরা বেজায় খুশি থাকতাম। আর আমরা অপেক্ষা করে থাকতাম ওই ষষ্ঠীর দিন পর্যন্তই, যে বাবা ষষ্ঠীর দিন কাজ করে বাড়ি ফিরবে, সঙ্গে করে আমাদের জন্য নতুন জামা নিয়ে আসবে। তো সেই আনন্দটা এখন তো আর নেই, কারণ এখন সারা বছরই সবাই অনলাইনে শপিং করছে। অথচ আমাদের সময় কিন্তু একটা দিনই ছিল পুজো, আর সেই সঙ্গে ছিল পয়লা বৈশাখ। পুজোতে ভালো জামা, পয়লা বৈশাখের নর্মাল জামা, এটাই ছিল কিন্তু আমাদের সারা বছরের আনন্দ। আর এখনকার ছেলে মেয়েদের সারা বছর কেনাকাটা চলতেই থাকে। আর পুজোর শপিং বলতে সবাই এখন ওই একদম অনেক আগেই কমপ্লিট করে নেয়, তার কারণ কালেকশন ফুরিয়ে যাবে, কালার পাওয়া যাবে না। তো এইসব কারণে আমরা চলে এসেছিলাম রানাঘাটের স্টাইল বাজারে। তো এখানে এসে আমি যা দেখলাম, হিউজ স্টক, আর প্রাইস একদম কম, আর লো বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস। প্রাইস তো বললাম রিজনেবল প্রাইস একদম। তো যাই হোক, আমাদের শপিং করা হয়ে গেছে। এই দেখো, আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম। সত্যি বলতে টপস উঠেছিল, টপসের কালেকশন এত সুন্দর, আর এত কম দামের মধ্যে, মাত্র 200 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর টপস। তো আমার মনে হচ্ছে সবটা, মানে পুরো মলটাই উঠিয়ে নিয়ে চলে আসি। তো আবারও মনে ইচ্ছে আছে পুজোর আগে একবার যাব, বাই ওয়ান গেট ওয়ানও দিচ্ছিল। তো যাই হোক, আজকে আমাদের কাছে মানে টাকার সংখ্যাটাও একটু কম ছিল, একটু হিসাব করে নিয়ে গেছিলাম, আর একটু দেখতেও গেছিলাম বলতে পারো। তো ঘুরে দেখে আসলাম, আর ইচ্ছে আছে আবার 2-1 দিনের মধ্যে গিয়ে বাই ওয়ান গেট ওয়ানের যে স্টকগুলো আছে সেখান থেকে কিছু কালেক্ট করব। যাই হোক, বাড়ি ফিরে চলে আসার পথে ভুট্টা আর ফুচকা খেয়ে নিলাম দুজনে মিলে। অনেক দিন পরে কিন্তু ভ্যানে উঠেছি, তো ভ্যানে উঠে এখন চলে আসবো বাড়িতে। তো চলো, পরের ব্লগে তোমাদের দেখাবো কি কি শপিং করলাম। এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো।